আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিনুর বিশ্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে বানাবো বাঙালির একটা খুব সাধারণ অতি ঘরোয়া একটা রান্না, সেটা হচ্ছে লাল শাক দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি। চলুন তাহলে বানানো যাক। আমি শাকগুলোকে গোটা অবস্থায় প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে কুচিয়ে নিচ্ছি। কুচোনোর পরে কিন্তু আর ধোবো না, যা ধোয়ার গোটা অবস্থায় ধুয়ে নেব। এই যে শাকগুলো আমার সব কুচোনো হয়ে গেছে, এবারে চলুন রান্নাটা বসাই। এবার আমি একটা প্যান নিয়ে নেব, এতে আমি বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো। আচ্ছা, এখানে বলে রাখি, আমি যে রান্নাটা যেভাবে করছি আজকে, এই প্রসেসটা আমার শ্বশুরবাড়ির রান্নার প্রসেস। ওরা মাছ মাংস বলুন বা সবজি এইভাবেই রান্না করে। সমস্ত কিছু মশলাপাতি, পেঁয়াজ, তেল সব একসঙ্গে দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে রান্না করা, এটাকে বলা হয় সেজে রান্না। আমি যখন প্রথম শ্বশুরবাড়ি গিয়ে দেখি এইভাবে রান্না করছে, তখন ভাবলাম যে বাবা কি জানি কীরকম লাগবে খেতে। তারপরে যখন খেয়ে দেখলাম কিন্তু ভীষণ ভালো লাগে খেতে, আর এটা হেলদিও বটে খুব। এবারে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা চিংড়ি মাছ আর সামান্য, খুব সামান্য পরিমাণে আদা রসুন বাটা। আদা রসুনটা দিচ্ছি কেন, চিংড়ি মাছ দিয়েছি তো তাই, নাহলে শাকে আদা রসুন দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবারে আমি এতে দেব রেগুলারের যে মশলাগুলো লাগে সেই মশলাপাতিগুলো দেব। নুন খানিকটা, এবার খুব সামান্য 1 পিঞ্চ মতো লঙ্কা গুঁড়ো দিলাম। এবারে দেব খানিকটা হলুদ গুঁড়ো। এবারে আমি চিংড়ি মাছগুলোকে এবং পেঁয়াজগুলোকে যতটা সম্ভব হাত দিয়ে চটকে চটকে মেখে নেব। এইটাই কিন্তু এই রান্নাটার আসল ব্যাপার। এই মাখাটা ভালো করে হওয়া দরকার, তার উপরেই কিন্তু তরকারির স্বাদটা নির্ভর করছে। এই যে চিংড়ি মাছগুলোকে আমি হাত দিয়ে ছোটো ছোটো করে ভেঙে দিচ্ছি, যাতে শাকের সঙ্গে মাখামাখি হয়ে যায়। দিয়ে এইভাবে কিন্তু চটকে চটকে ভালো করে মাখতে হবে, এটাই আসল। এই যে চটকে চটকে ভালো করে মাখবো। আমি কিন্তু এখনো পর্যন্ত তেলটা দিইনি, সব মশলাগুলো দিয়েছি, তেলটা দিইনি কেন, তেলটা দিলে কি হয় যে এই পেঁয়াজগুলো যখন আমি চটকাবো তখন পেঁয়াজগুলো স্লিপ করতে থাকবে, তাই তেলটা দেব এই মাখানোটা হয়ে যাওয়ার পরে শেষে দেব। এই যে আমার মাখানোটা এবারে কমপ্লিট হয়ে গেছে, এবারে আমি এতে দিয়ে দেব তেল। তেলটা দিয়ে আরেকবার ভালো করে মেখে নেব। এই যে মাখানোটা আমার কমপ্লিট হয়ে গেল, এবারে আমি এটাকে গ্যাসে বসিয়ে দেব। এই যে বসিয়ে দিয়েছি এটা, এখন জল টল আমি কিছু দেব না, এর নিজের থেকেই জল বেরোবে, কেননা পেঁয়াজ কাঁচা আছে, চিংড়ি মাছ কাঁচা আছে, এগুলোর থেকে জল ছাড়বে একটু। কিন্তু আঁচটা আমি সিমে রাখবো, রেখে দিয়ে এটাকে আমি এবারে হতে দেব কিছুক্ষণ। চলুন ঢাকনাটা খুলে দেখি চিংড়ি মাছের কি অবস্থা। এই যে পেঁয়াজগুলো অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এই যে চিংড়ি মাছগুলো প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, বাকিটা শাকের সঙ্গে সেদ্ধ হয়ে যাবে। এবারে আমি শাকগুলোকে এর ওপর দিয়ে দেব। এবারে শাকগুলোকে আমি অল্প একটু নাড়াচাড়া করে দেবো, খুব বেশি ঘাঁটাঘাঁটি করার দরকার নেই, অল্প একটু ওপর নিচ করে দিলাম। এবারে এটাকে আমি 2-3 মিনিটের জন্য একটু ঢাকনা দেবো, যাতে শাক থেকে জলটা বেরোতে পারে। এই যে 2-3 মিনিটের ঢাকনা দিয়ে দিয়েছিলাম, দিয়ে ঢাকনাটা খুলে এই যে দেখুন শাকটা একেবারে জড়ে গেছে, গিয়ে একটু জল বেরিয়েছে এর থেকে। এই জলেতেই কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে, আর কোনো বাইরে থেকে একটু জল দেওয়ার দরকার নেই। এই যে আমি আস্তে আস্তে নাড়িয়ে নাড়িয়ে, আর ঢাকা দেবো না, এবারে নাড়িয়ে নাড়িয়ে এটাকে সেদ্ধ করে নেব বা ভাজা ভাজা মতো করে নেব, এতে জল টল আর দিতে লাগবে না। এই যে এইভাবে নাড়াবো, কিছুক্ষণ অন্তর অন্তর এইভাবে নাড়াতে হবে, আর ঢাকনা দেওয়ার কোনো দরকার নেই। এই যে দেখুন শাকটা জড়ে গিয়ে একদম একটুখানি হয়ে গেছে, এখনো জল আছে এতে, এই জলটা মরে গেলেই ভাজা ভাজা করে নিয়ে নামিয়ে নেব, আরও একটু হবে এটা। আপনারা ভাবছেন রান্না করতে করতে আবার ইন্ডাকশান দেখাচ্ছি কেন, এদিকে একটা কাণ্ড ঘটে গেছে জানেন তো, রান্না করতে করতে আমার গ্যাসটাই শেষ হয়ে গেছে। তো চলুন এবারে ইন্ডাকশানটা বার করেছি, রান্না করব। এত বড় লকডাউন যখন আমাদের রান্নাটা বন্ধ করতে পারলো না, গ্যাস শেষ হয়ে যাওয়া আর কি করবে। চলুন তাহলে বাকি রান্নাটা ইন্ডাকশানেই করব। এই যে রান্নাটা কিন্তু আমার প্রায় একদম শেষের মুখে, জল একদম নেই, ভাজা ভাজা মতো হয়ে গেছে। এবারে আমি এটাকে নামিয়ে নিই। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফিজ।